আচ্ছা, সবাই কি আসছি? সবাই একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ফারহানা আপু, মেহেদি ভাই, তারপর দিদার ভাই, আসছি সবাই? আচ্ছা আচ্ছা, ইন দা মিন টাইম আমরা তো একজন করতেছিলাম। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু জিজ্ঞেস করেন, অ্যান্সার করতে থাকি। ইন দা মিন টাইম আপু আসুক। ওই স্টাইলে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যখন আসলাম তখন হচ্ছে যে অংশ তিনটা সহজ, এখানে তেমন কিছু নাই। এখানে হচ্ছে আপনার কোম্পানির একটা নাম দিবেন, যে রিলেটেড ব্যবসা করতেছেন ওই রিলেটেড একটা নাম দিবেন আর কি। যেমন যদি কারো নার্সারি হয়, সাপোজ হচ্ছে দিলাম হচ্ছে সাগর হর্টিকালচার সেন্টার বা সাগর নার্সারি, এরকম একটা কিছু নাম দিলাম, ঠিক আছে সাপোজ। আর এটা হচ্ছে মালিকানা যে কয়জন আছে ওই হিসেবে, যেমন আপনি যদি একক মালিকানা দিন তাহলে একক মালিকানা দিন একটা টিক দিবেন। এটা একক মালিকানা চিন্তা, যদি যৌথ হয় যৌথ দিয়ে দিবেন, ঠিক আছে ওকে। নাম, আমরা এখানে হচ্ছে যে আমাদের নিজেদের কিছু পরিচয় দিতে হবে। নাম, অভিজ্ঞতা হচ্ছে কত বছর। এখন অভিজ্ঞতা না থাকলে কি করবো? অভিজ্ঞতা না থাকলে লিখবেন যে হচ্ছে বেসিক ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, এটা লিখবেন। বিসি লিখেনি, একটু বিসি লেখেনি, বেসিক ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আর যাদের অভিজ্ঞতা আছে, যে যে ব্যবসাটা করতেছেন ওই ব্যবসার অভিজ্ঞতা আছে, তাহলে লিখবেন এত বছরের অভিজ্ঞতা, কত বছর সেটা ওই বছরটা লিখে দেবেন। আর যোগ্যতা এই এমন যে বেসিক ট্রেনিং থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্লাস হয়তো লাস্ট 1 বছরের একটা শর্ট অভিজ্ঞতা আছে, হয়তো লং আকারে নেই, ছোট আকারে, তখন এটা দেওয়া যাবে। দেওয়া যাবে, সমস্যা নেই। আর যোগ্যতার ক্ষেত্রে আমরা লিখবো শিক্ষাগত যোগ্যতা, আপনার শেষ যে শিক্ষাগত যোগ্যতা ওইটা লিখবো, ঠিক আছে ওকে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে যে এগুলো সহজ, এগুলো আমাদের নিজেদের বিষয়, এগুলো নিয়ে তো সমস্যা নেই। এরপরে আসতেছে হচ্ছে আমাদের কিছু ডকুমেন্টেশন আর কি, যেমন ব্যবসায়িক পরিকল্পনা, মানে যেটা আমরা রেডি করতেছি এখন, এটাই হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান। এটা করতে আপনার যদি আমরা বাইরে থেকে করাই নিই, নরমালি হচ্ছে যে আমাদের এটাতে একটা ভালো টাকা খরচ করে, মিনিমাম হয়তো 1010 বা 1005 টাকা খরচ পড়ে। যেহেতু আমরা নিজেরাই শিখতেছি, তো এই ক্ষেত্রে আমার কোনো খরচ ধরার দরকার নাই, কারণ আমি নিজেই শিখতেছি, আমি নিজেই পরবর্তীতে করতে পারবো। আর যদি তারপরে আটকে যান আমাদের হেল্প নিতে সমস্যা। সময় কত? আচ্ছা, এরপরে আসতেছে ট্রেড লাইসেন্স। সময় এটা 1 সপ্তাহ দিতে পারেন। আচ্ছা, সময় এটা 1 সপ্তাহ দিয়ে দিবেন, সমস্যা নাই। ওকে, তারপরে দিবেন হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সের জন্য হচ্ছে আমার ট্রেড লাইসেন্স আছে কারো এখানে? না, নাই। জি ভাই আছে। কি বলেন যেন, বলেন তো। আমার নাই, ফারহানা আপু বলতেছি। আপনার নাই, আর আরেকজন যেন বলুন। সাগর ভাই বললেন নাকি? হ্যাঁ, আমার ট্রেড লাইসেন্স আছে। আচ্ছা আচ্ছা, আপনার ট্রেড লাইসেন্স কি হিসেবে, কি ব্যবসার জন্য আছে বলেন তো? আমারটা হচ্ছে আপনার অনলাইন অনলাইন বিজনেস, সেটার জন্য আছে। আচ্ছা, অনলাইন প্ল্যাটফর্মে বিজনেসের জন্য আর কি। ওটা কত টাকা নিছিল, কোথায় পে করছেন?
আমি এটা করেছিলাম, তখন আমি উত্তরে থাকতাম। তো হচ্ছে ঢাকা নর্থ থেকে করেছিলাম। হ্যাঁ, আহ, ও, 3,500 টাকা নিয়েছিল। আর যেহেতু একজন অন্যজনের মাধ্যমে করেছিল, ওনার কিছু দিয়েছিল। ওনাকে কিছু দিয়েছিলেন আর কি। এটা তো ডিপেন্ড করে, ধরেন হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে করলে 500 থেকে 1,000 টাকা, আমাদের হচ্ছে যে পৌরসভা থেকে করলে যে 1 থেকে 2 বা 3,000 টাকা, ব্যবসা টু ব্যবসা ভেদে। আর হচ্ছে যে আমাদের সিটি কর্পোরেশন থেকে করলে 3 থেকে 5,000 টাকা এরকম করে না, এর স্ল্যাব আছে। তবে কোনোটাই যদি আমরা আমাদের, যেহেতু আমরা এখানে, যেমন ফারহানা আপু কোথায় থেকে করবেন আর কোথায় আপনার ব্যবসাটা কোথায় হবে? আমাকে ঢাকা থেকে করতে হবে। ঢাকা ঢাকা, তাহলে তো মালিবাগ। আমরা হচ্ছে 3,000 বা 4,000 টাকা, 4,000 টাকা মতো ধরে রাখবো। কোথায় করতে ঠিক হবে? আছে, আর যা এটা সিটি কর্পোরেশন থেকে নিবেন। সিটি কর্পোরেশন থেকে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রেড, এটা হচ্ছে যে ধরেন আপনার ব্যবসা চান, তখন আপনাকে ট্রেড লাইসেন্সটা লাগবে। আচ্ছা, এক্ষেত্রে সময় আমরা হয়তো কত 15 দিন দিয়ে রাখলাম, নাহলে 1 সপ্তাহতেই হয়ে যাওয়া উচিত, তাহলে 15 দিন দিয়ে রাখলাম। আচ্ছা বুঝলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা যেহেতু হচ্ছে শিখতেছি, এখন শেখার জন্য আমরা সবাই কি করবো, আমরা একটা লোন ধরে নিব আর কি। ঠিক আছে, লোনটা আমরা হচ্ছে যে কি করব, আমরা একটা লোনের অ্যাপ্লিকেশন কিভাবে করবো এটা আমরা দেখবো, এবং হচ্ছে যে লোনের একটা অ্যামাউন্ট ধরে রাখবো। So, আমার টোটাল হয়তো আমরা এটা শেখার জন্য বা এই ব্যবসাটা করার জন্য হয়তো আমরা একটা কতগুলো 2 লাখ টাকার একটা লোন নিলাম সাপোজ, মনে করেন আমি 2 লাখ টাকার একটা লোন আচ্ছা, নিচ্ছি। ঠিক আছে, ওকে। এখন 2 লাখ টাকার একটা লোন নেওয়ার জন্য লোন প্রসেসিং ফি থাকে। ঠিক আছে, সরি, এটা তো আসলে লোনের অ্যামাউন্ট লিখলাম। ধরেন আমি 2 লাখ টাকা লোন নিচ্ছি, এটা দিলাম হচ্ছে এখানে। তখন 2 লাখ টাকার জন্য আমি লোন থাকে, সেটা 3 থেকে 4 হাজার টাকার উপরে কেউ নেয়। ঠিক আছে, সো এখানে যখন আমি 2 লাখ টাকা লোন নিলাম, তখন যদি আমি 1% ধরি, তাহলে আমার এটা লোন প্রসেসিং ফি আসতেছে 2,000 টাকা। এটা ব্যাংকে দিতে হয়। হ্যাঁ, এটা ওদের ডকুমেন্টেশন বা এসব কাজ মেনটেন করার জন্য একটা ফি দিতে হয়। আর এক্ষেত্রে আমরা সময় দিলাম হয়তো আচ্ছা, চুক্তি সম্পাদন কি? চুক্তি সম্পাদন এটা কি বোঝা গেছে? আমার 2,000 টাকা কিভাবে আসলো? এই যে 2 লাখ টাকা যে লোন নিছি, তার 1% হচ্ছে লোন প্রসেসিং ফি। এছাড়া অন্য কোনো খরচ আছে লোনের ক্ষেত্রে? এছাড়া তো অন্য কোনো খরচ নরমালি লাগে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে চুক্তি সম্পাদন। যদি আমার কোনো কোম্পানির সাথে এমওইউ করতে হয় বা কোনো চুক্তি করতে হয়, বা আপনার দোকান ভাড়া নেওয়ার সময় যে ভাড়ার চুক্তি, এরকম যে ব্যাপারগুলো থাকে ওইরকম। যেহেতু আমার এখানে দোকান নাই, তাহলে আমি এখানে কোনো খরচ লিখলাম না। যাদের ক্ষেত্রে দোকান থাকবে বা কোনো চুক্তি করার প্রয়োজন করতে পারবে, সেই খরচটা আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, সেম জমি ক্রয়, জমি ক্রয়ের ক্ষেত্রে কি আছে যে শুধু সময় আর কি। হ্যাঁ, তো জমি ক্রয়ের লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে সময়টা লিখে দিব, যে সময় লাগতেছে। ঠিক আছে, এখন ইউটিলিটির মধ্যে আমরা গ্যাস, পানি, বিদ্যুতের লাইন নেওয়ার জন্য যে খরচটা আর কি। এখন যেহেতু তাহলে আপনি দিতে হবে হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যেহেতু করতেছি বাসায় আর কি। হ্যাঁ, বাসার কি আপনার নিজের বাসা না ভাড়া ভাড়া বাসা? বাসা। ভাড়া বাসা। ভাড়া বাসা হইলে ওখানে তো অলরেডি আপনার আছে, মানে কানেকশন আছে আর কি। ঠিক আছে, তো তা আমার যদি নিজের একটা দোকান হইতো বা নিজের একটা বাসা হইতো, সেক্ষেত্রে আমার কানেকশন নেওয়ার জন্য কিছু খরচ হইতো। কিন্তু যেহেতু আমার নিজের বাসা না, সো আমার বাসায় অলরেডি বিল্ট ইন কানেকশন আছে, সেক্ষেত্রে আমি হয়তো কিসের লাইন নেওয়া লাগতে পারে, হয়তো নেটের লাইনটা নেওয়া লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে। সো নেটের লাইন নেওয়ার জন্য আমরা এখানে মিনিমাম 1,000 টাকা ধরে রাখছি, এর বেশি লাগে। আরেকটা হচ্ছে যে জনবল নিয়োগ। জনবল হ্যালো, নিয়োগ মানে হচ্ছে যে আমি যদি কোনো লোক, হ্যাঁ হ্যাঁ জি আপু বলুন। এখানে আমি তো শুধু ওয়াইফাই হবে না, কিন্তু আমার গ্যাস ক্যান পারিং যে খরচ, মানে কানেকশন নেওয়ার এখানে খরচ নাকি হচ্ছে আমার পার মান্থ খরচ, এটা কি স্থায়ী খরচ কানেকশন বলতেছি? নেওয়ার খরচটা, বিলটা না, কারেন্ট নেওয়ার। ও আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার শুধু ওয়াইফাই এর এটা খরচটা 6 খরচটা হাজার। এখানে চলে আসবে। যে দেখা যাচ্ছে একটা বিদ্যুতের লাইন 10,000 টাকা লাগে, ঠিক আছে, তাহলে এখানে 10,000 লিখবে। আর যদি কারো না লাগে, যেমন হচ্ছে জনবল নিয়োগ, ঠিক আছে,
করতেছে? আপনাকে 50,000 টাকার মাল দিচ্ছে? হ্যাঁ, এরকমই একটা কিছু হবে বা না, উনার। আমার ওইটা কিন্তু খরচ না। ওইটা কিন্তু আমার র ম্যাটেরিয়াল। এখানে হচ্ছে ওই চুক্তিটা করতে যে খরচ, স্ট্যাম্প বা কোনো উকিলে দিয়ে আপনি কোনো মানে এই চুক্তিটা লেখেন, এই যে বিষয়, ওই হ্যাঁ, খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে চুক্তির উকিল মানে কি খরচে যাবে নাকি? না না, সেটা তো এই যে অংশ 2 এ রেখে আসছি না, এই যে দেখেন অ্যাডভান্সের খরচ তো এখানে লিখে আসছি, এই যে 3 লাখ টাকা অ্যাডভান্স দিছি, হ্যাঁ 60,000 হ্যাঁ টাকা ভাড়া দিচ্ছি মাসে। হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে ওই যে চুক্তিটা করতে যে খরচ, যেমন হচ্ছে কোনো যদি কোনো আপনার ওই যে দলিলে কোনো ইয়া করার লাগে বা কোনো যে নোটারি করার লাগে, এরকম কিছু আচ্ছা আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক হ্যাঁ আছে? এটা ক্লিয়ার হলো। ভাড়ার যে চুক্তিনামাটা করে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে এটা হলো 7,000 টাকা। এখন সামনে যাই। আচ্ছা, এর আগে আমরা আমার আমার ব্যবসায় যে কোনো ব্যবসায় নরমালি দুইটা জায়গা থাকে, একটা হচ্ছে কারখানা, একটা অফিস। ঠিক আছে? কারখানা কোনটা, যে জায়গাটা আমি বানাই, আর অফিস কোনটা, যেখানে আমি কাস্টমার আসলে বসতে দেই বা আমি কাস্টমার সাথে ডিল করি আর কি। তো এখন আমরা বলতে পারি যে আমার তো ছোট দোকান, আমার তো দুইটা এক জায়গায়। ঠিক আছে? তারপরেও কিন্তু ধরেন আপনার যদি একটা দোকানও হয়, সেই একটা দোকানের মধ্যেও কিন্তু দুইটা জায়গা থাকে। একটা থাকে ক্যাশের মধ্যে কিন্তু লোকজন আসলে বসতে দেয় বা একটু চা টা খাওয়া। আর একটা কোথায়, যে আমার দোকানের পিছনে, যেখানে হচ্ছে জিনিসপত্র বানাই বা হচ্ছে আমরা জিনিসপত্রগুলো রাখি। বুঝতে পারছি? তো আমরা এর আগে যেটা হিসাব করছি ওইটা করছে কারখানার জন্য। এখন আমার অফিস সরঞ্জাম দেখুন, অফিসের জন্য কোথায়, অফিসটা হচ্ছে যেখানে আমি বলবো যে ক্যাশ, বা আমার যদি কোনো ডেডিকেটেড অফিস থাকে, ভেরি গুড। ওকে, তাহলে এটার জন্য আমার এখানেও কিছু ফার্নিচার বা জিনিসপত্র কিনতে হবে, সেগুলো এখানে আসবে। আগেরটা হিসাব করছে কারখানার, এখানে হিসাব করতেছে আমার অফিসের। তাহলে এখানে কি কি থাকতে পারে আমাদের? ইয়া আপু বলেন তো, ফারহান আপু বলেন, আপনার কি এরকম কোনো অফিস থাকবে? অফিস হয়তো এখন হবে না, অফিস পরবর্তীতে হলে অফিসে চেয়ার টেবিল লাগবে প্রথমে। চেয়ার টেবিল লাগবে, তারপরে আচ্ছা। শো করার জন্য শোকেস লাগবে। হ্যাঁ, তারপরে ফার্নিচার দিলাম হলো আমি। টেলিফোন কানেকশন লাগবে। আচ্ছা, আস্তে আস্তে আগে ফার্নিচার দিলাম। ধরেন হচ্ছে যে আপনার কি লাগবে, মিনিমাম তো 3-4টা চেয়ার লাগবে, একটা টেবিল লাগবে, আপনার ফ্যান লাগবে আর কি, এরকম তো। অফিস টেবিল, চেয়ার, তারপর হ্যাঁ হ্যাঁ একটা বুক, সব মানে একটা কেবিনেট। হ্যাঁ, হ্যাঁ, এই একটা হয়তো আমরা কত 1,030 টাকা ধরতে পারি মনে হয় আর কি, না? এবং এটা স্থায়িত্ব ধরলাম হচ্ছে 10 বছর। তাহলে অবচয় কত টাকা হ্যাঁ, হবে বলেন? 3,000। 3,000 টাকা হবে অবচয়। ঠিক আছে, ওকে। এখন বলেন ফার্নিচারের পরে আর কি লাগবে? ফার্নিচার পরে লাগবে হচ্ছে আর ইলেকট্রনিক জিনিস, যেমন আমার যে আয়রন বা এই জিনিসগুলো, হয়তো এটা লাগতে পারে। আর যদিও না, বাসায় আয়রন কেনা তো আমি আছে ধরে আসছি। আমি আয়রন কিন্তু ধরে আচ্ছা, আসছি, আয়রন মেশিন এগুলো ধরে আসছি, ওগুলো কিন্তু অফিসের জিনিস না, ওগুলো কারখানার জিনিস। অফিসে লিস্ট ওয়াটার ফিল্টার লাগবে একটা, আমি যেটা একটা মনে করি। ফিল্টার লাগতে পারে, ওকে। ঠিক আছে, ওকে, ফিল্টার দিয়ে দিলাম আমি। ফিল্টারের দাম কত? 5,000 টাকা ধরলাম, এর বেশি তো না। হুম, এটা 5 ইয়ার্স দিলাম। হুম, এখানে আসলো 1,000 টাকা আসলো। হুম। আচ্ছা, এরপর বলেন। আর লাগবে আপনি হচ্ছে, যেহেতু ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মে হ্যাঁ, বিজনেস করবেন, আপনার জন্য তো আমার ধারণা একটা পিসি দরকার অবশ্যই, কম্পিউটার পিসি দরকার একটা। লাগবে, পিসি লাগবে। আচ্ছা, এটা কম্পিউটার আমরা মিনিমাম তো 50,000 টাকা লাগবে। এটাও আমি ধরলাম হচ্ছে সাপোজ 10 বছর টিকবে আর কি। 5,000 টাকার নগদ লাগবে। হ্যালো, জি আপু, একটা মিনিট। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে কম্পিউটার নিলাম আর কি। হ্যাঁ, 10 বছর ধরছি, তাহলে এটা কত অবচয় কত আসবে? 5,000। 5,000, ওকে। আর কি লাগতেছে বলেন তো? ফার্নিচার আর কি নিছি, ফিল্টার লাগতেছে, নিছি, কম্পিউটার নিছি, ফ্যান বা এসি লাগবে। ফ্যান বা এসি লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন
শুরুর একদম বছরে এসি কিনে পরে কি আমরা একটু ইয়েতে চলে যাবো নাকি? এসি না কিনে ফ্যানই ভালো। ফ্যানই ভালো, ওইটা আমরা ফার্নিচারের মধ্যে ধরে নিছি, ধরেন ওখানে 3,000 টাকার একটা ফ্যান আছে, ঠিক আছে, হুম। ওর মধ্যে ধরে নিলাম। আমাদের কি কোনো ডেকোরেশনের দরকার আছে কিনা বলুন তো? ডেকোরেশন লাগবে যখন অনলাইন বিজনেস করবো অবশ্যই। আর আরেকটা জিনিস লাগবে, কম্পিউটারের সাথে আমাদের হয়তো ক্যামেরা লাগতে পারে যদি অনলাইন প্রেজেন্টেশন করতে হয় সেক্ষেত্রে। এখন আমার ধরেন হচ্ছে আমি আপাতত ছোট উদ্যোক্তা, so হচ্ছে আমি ফোন দিয়ে কাজ করতেছি, আমার একটা ভালো ফোন থাকলে ওইটা দিয়ে কাজ ছাড়বো, ঠিক আছে। ডেকোরেশনটা কেন বললাম, ধরেন হচ্ছে আপনার লাইভ করার জন্য বা এরকম কিছু করার জন্য আর কি একটা আহ, জায়গা থাকলো আর কি, এরকম আমি আমার একটা অংশ রাখলাম যেখানে হচ্ছে এই কাজগুলো করতে পারি। তো হয়তো আমি 1,010 টাকার একটা বা আরো একটু বেশি না 15,000 টাকার একটা ডেকোরেশন করলাম, যে এখানে মানে একটা একটা কর্নার সুন্দর করে সাজায় নেওয়া যেখানে হচ্ছে আমি লাইভ করতে পারি বা প্রোডাক্টের ছবিগুলো তুলতে পারি। ডেকোরেশন ফর লাইফ, এটা হয়তো 10 বছর 5 বছর থাকবে। 5 বছর দিলাম আর কি, so এই যে এখানে আসলো 3,000 টাকা, এই মোটামুটি এগুলো দিলাম। এখন দেখেন এখানে কত আসে, এটা কত আসে। 1 লাখ। এটা আসছে 1 লাখ না 50 থেকে 80? 50 আর 30 হলে হ্যাঁ 80, 1 এক লাখ লাখ আসে। আছে, আচ্ছা ঠিক আছে। আর অপচয় কত টাকা হচ্ছে? সেই হিসেবে আপনি 10,000। না না, না না হ্যাঁ তাই তো, এই যে 10,000। 5 বছরও আছে না আর কি, 5 বছর আছে, সরি। 12,000 টাকা সেক্ষেত্রে দেয়। 13,000 টাকা। 5, হুম 9, 11, 12,000। হুম। আচ্ছা, আরো যদি কেউ সুন্দর করে অফিস ডেকোরেট করতে চান, সাপোজ বাকি যারা আছেন, আমরা এখানে এসি দিতে পারি, বা হচ্ছে আমার যদি সাপোজ আরো যদি কিছু আপনার এখানে রাখতে মন চায় আপনি এখানে রাখতে পারেন, সমস্যা নেই। এটা জাস্ট একটা, যেহেতু আমরা স্যাম্পল করতেছি, সো আপুরটা নিয়ে করতেছি আর কি। যেহেতু ওনার হচ্ছে যে অনলাইনে বিজনেস হচ্ছে, লাইভ করার জন্য একটা জায়গা ধরে, যেন আমরা ডেকোরেশন পারপাসে একটা টাকা রাখছি। আচ্ছা, এই হলো ঘটনা। এবার আসে হচ্ছে প্রশাসনিক জনবল, ঠিক আছে। তাহলে আমি ওকে। যে বলছি যে আপনার ব্যবসায় জায়গা জায়গা দুইটা, একটা হচ্ছে কারখানা, একটা হচ্ছে যে আপনার অফিস, ঠিক আছে। তাহলে কারখানায় যারা কাজ করে তাদেরকে কি কি বলে আসছি, তাদের নাম কি দিছিলাম বলেন তো, তার পদবি কি দিছিলাম? ওর না, স্কিল ওয়ার্কার ওরকম কিছু, না না না, কর্মী দিছিলেন, কর্মী। কর্মী। হ্যাঁ কর্মী দিছিলেন। আর তাহলে যারা কারখানায় কাজ করে তাদেরকে আমরা নরমালি কর্মী বা শ্রমিক বা এরকম উৎপাদনের সাথে জড়িত জনবল বলি। আর যারা হচ্ছে কিনা আমার এই যে অফিসে বসবে, সাপোজ কোনো ক্যাশিয়ার থাকলো বা আমি নিজে থাকলাম, আমরা হচ্ছে যে প্রশাসনিক লোক, ঠিক আছে। হ্যাঁ তো এই জন্য আমরা এখন আমাদের নিজের একটা বেতন কি ধরা উচিত নাকি না বলেন তো? অবশ্যই ধরতে হবে এক্ষেত্রে, যে ম্যানেজমেন্ট করবে। হ্যাঁ, তো এখন ব্যবসার টাকা তো আমার কাছে আসে, তাহলে আবার নিজের বেতন ধরার কি দরকার? কারণ ওইটা হচ্ছে আহ, নিজের যে ওয়ার্কটা আমি দিলাম সেটা রিটার্নটা নিয়ে আসা, যে আমি তো এখানে সময় দিচ্ছি, এনার্জি দিচ্ছি, সেটার না একটা, এটা কি। স্যার, হ্যাঁ ব্যবসা হ্যাঁ বলেন। প্রতিষ্ঠান আর মালিক পক্ষ সম্পূর্ণ আলাদা সব। আরে দিদার ভাই তাই বেতন এক্সেলেন্ট অ্যান্সার দিচ্ছেন। আপনার ব্যাকগ্রাউন্ড কি বলেন তো? আমি বিবিএ করছি। এই জন্যই আর কি, আপনার তো কমন পড়ছে সব আর কি। আচ্ছা ঠিক আছে, দিদার ভাই খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে। কারণ হচ্ছে কি, আমার ব্যবসা আমি হচ্ছে পুরো দুইটা ডিফারেন্ট জিনিস আর কি। আমি ব্যবসাটা ম্যানেজ করতেছি, দ্যাট ডাজন্ট মিন পুরো ব্যবসাটা আমার। কেমন, আমি যেহেতু ধরেন হচ্ছে আমি ব্যবসায় কিন্তু কিছু টাকা ইনভেস্ট করছি, সাপোজ 10 লাখ টাকা বা 15 লাখ টাকা ইনভেস্ট করছি, এখন এটা আগে সারা জীবনের জন্য ফালায় রাখছি ওখানে, না। এই টাকাটা আমাকে হ্যাঁ তুলতে হ্যাঁ। হবে না। একজন সফল ব্যবসায়ী কখন হবে, যখন হচ্ছে আপনি আপনার ইনভেস্টমেন্টটা তুলে নেবেন, পরে ব্যবসার টাকা দিয়ে ব্যবসা করতে থাকবেন, তাইলে হচ্ছে আপনি একজন সফল ব্যবসায়ী হবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টার্গেট। এই জন্য আমাকে কি করতে হবে, নিজের শ্রমের একটা মূল্য ধরতে হবে এবং নিজের আপনার হচ্ছে যে একটা এই জন্য স্যালারি সবসময় ধরে নিতে হবে। এমন না যে আজকে ক্যাশে যত আছে সব টাকা নিজে খরচ করে আসলাম, এরকম না, কারণ ব্যবসার টাকা ব্যবসার, আপনি একটা বেতন নিতে পারেন, ঠিক আছে। ওকে, নিজের কি পদবি দিব বলেন তো, কি দিব, ম্যানেজার, চেয়ারম্যান, সিইও, কি দিব বলেন? ম্যানেজিং ডাইরেক্টর। আচ্ছা এমডি দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর। নিজের বেতন কত দিবেন বলেন? নিজেকে তো বেতন বেশি দিতে ইচ্ছা হয়। দিবেন, সমস্যা কি, কত টাকা দিবেন বলেন? 30,000 হতে পারে, 40,000 হতে পারে, কিংবা 50,000 হতে পারে, এরকম। এটা তো ইনিশিয়াল স্টেজে 50,000 টাকা বেতন 1,000 দিলে টাকা, দেখা যাচ্ছে আপনার ব্যবসা লসে চলে গেছে, 30 ঠিক বা আছে। 30,000 করতে হবে। আমি ধরলাম যে ধরেন হচ্ছে 25,000 টাকা সাপোজ, বা 20,000 টাকাই ধরুন, হ্যাঁ, 20,000 টাকা ধরলাম, আমার কত মাসের বেতন নিবে? 12 মাসে 13 মাস হবে।
ওই হিসাবে যদি মিনিমাম আমি 13 মাস। হ্যাঁ এখন হচ্ছে যে আমরা ধরলাম হচ্ছে যে 13 মাসই ধরলাম, যেহেতু আমরা শুরু এখন হুম, 13 মান্থস। ওকে, তাহলে কত আসলো এখানে? এখানে আসবে 2,60,000 টাকা। হ্যাঁ 2,60,000। তাহলে আমার তো লোকজন, আপনার ক্ষেত্রে লোক দুইজনই ছিল, একজন হচ্ছে যে আপনার কর্মী আর একজন আপনি নিজে। হ্যাঁ মিলে যে 2,60,000 দিয়ে দিলাম। আর যেহেতু কেউ নাই এখানে, আর কারো যদি ক্যাশিয়ার থাকে বা অন্য কেউ থাকে তাদের বেতন মিলে এখানে আপনি 1 2 3 4 5 এভাবে দিয়ে দিবেন। ওকে। আচ্ছা অফিসে গেলে হ্যাঁ কি সেক্ষেত্রে একজন হয়তো অনেক সময় যেটা দেখা যায় যখন আমি অফিস নিব, যেহেতু হ্যাঁ, অফিসটা আমি এখানে অ্যাড করছি, সেক্ষেত্রে তো অফিস মেইনটেনেন্সে দেখা যায় অনেক সময় একটা সিকিউরিটি বা একজন কর্মী রাখি একটা সিকিউরিটি গার্ড বা হচ্ছে যে আপনার Security একজন ছেলে রাখা, যে হচ্ছে অফিসটা ওপেন করলো, তারপর ঝাড়ু দিল, এরকম দোকানটা যে খোলা ব্যাপারগুলো। করা, তখন আমি বাইরে দৌড়াচ্ছি সেই সময়টা হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ, সব তার এটা বেতনটা এখানে একটা আসবে, অফিসের লোকের বেতন এখানে আসবে, কারখানার লোকের বেতন ওখানে আসবে। তাহলে এখানে সে হবে তাকে কি পজিশন দিব যে সে পিওন, আমরা বাংলায় বলি পিওন, কিন্তু পিওনও হ্যাঁ বলা হ্যাঁ যাবে না, কারণ সে দেখা যাবে যে দোকান খোলা লাগানো, হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করা একটু, তারপরে কোনো আপনি কাস্টমার আসলে স্টাফ দিয়ে দেবেন, অফিস স্টাফ দিয়ে দেবেন। অফিস স্টাফ দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে বেতন দিয়ে দেবেন। তাহলে অফিস স্টাফের বেতন ধরতে হবে মাসে অন্তত 5,000 টাকা ধরতে পাঁচ হবে। হাজার টাকা তো আর আপনাকে ধরতে হবে মিনিমাম, 5 থেকে 6 হ্যাঁ, হাজার টাকা আপনি ধরতে গেলেন। এটা যোগ হবে এই তো। হ্যাঁ, এটা যোগ হবে তো। এটা 1 নাম্বার দিছি, তখন 2 3 4 এভাবে যোগ হবে। আচ্ছা, এবার আসি সবগুলো সামারি করি। এখানে অফিস সরঞ্জামাদের অপচয় কত টাকা হয়েছে? অপচয় ছিল হচ্ছে যে অফিসের যে ফাইন সবকিছু কিনছে এটার অপচয় ছিল হচ্ছে যে এই যে 12,000 টাকা। বুঝলাম না ভাইয়া, নিয়ে আবার আসতেছে। যেমন অফিস সরঞ্জামাদের অপচয়, এই যে দেখেন অফিস সরঞ্জামাদি এখানে আমরা সবগুলো লিখছিলাম না? 1,00,000 টাকা আমার কস্ট প্রাইস ছিল, হ্যাঁ ক্রয় মূল্য ছিল। হ্যাঁ আর অপচয় ছিল 12,000 টাকা। এটাই হুম, লিখবো এখানে। দেখেন আমরা কিন্তু টোটাল কস্ট প্রাইসটা নিতেছি না, শুধু অবচয়টা নিতেছি। ঠিক আছে? এখন আসতেছে বেতন। বেতন কত টাকা তুললাম? বেতন তো আমার মনে হয় বাৎসরিক বেতন 2,60,000 হ্যাঁ তো আর পারবে এখানে পরে যে। হ্যাঁ, 2,60,000 টাকা দিয়ে। আচ্ছা, তারপরে অফিসের উপযোগ, এই যে এখন অফিস পোর্শন যেটা, আমার অফিসটা যেখানে আছে ওইখানকার কারেন্ট বিল, গ্যাস বিল এগুলো, ঠিক আছে? তো এখন আমার নেটের ধরেন হচ্ছে 500 টাকা করে নেটের বিল দিলাম। আমার হয়তো যেহেতু আমার অফিসটা তো সারাদিন চলতেছে না, জাস্ট খালি হয়তো কিছুক্ষণ যতক্ষণ আমি অফিসে আছি, আর বাকি টাইম হচ্ছে তো পিসি চলবে। হয়তো কারেন্ট যদি ধরি ইয়ারলি হচ্ছে 18,000 টাকা, এই ধরলাম। এরপরে হচ্ছে ডাক্তার, টেলিফোন। হ্যাঁ, এখন আমাকে বলেন সেটা হচ্ছে যে আম, আপনার যে আমরা ব্যবসা, আমরা কিন্তু ফোন ইউজ করি না, আমাদের ব্যবসা পারপাজে প্রচুর। বুঝিনি এই যে আমরা ব্যবসা পারপাজে যে কেটে আমরা ব্যবসা পারপাজে ফোন ইউজ করি না, যে বিভিন্ন জায়গায় ফোন টোন দেওয়া লাগে, আমার কাস্টমার কাছে ফোন দেওয়া হ্যাঁ, লাগে প্রচুর। ঠিক আছে, এই কস্টটা কে বেয়ার করবে? আমি না আমার ব্যবসা? এটা অবশ্যই ব্যবসার খরচ, মোবাইল কস্ট। ব্যবসার করে, তাহলে ব্যবসাকে বের করতে হবে আর কি। তাহলে আমাকে মান্থলি একটা ধরে রাখলাম যে হয়তো 300 টাকা আমি ফোন খরচ করবো আর কি। সেই ক্ষেত্রে বছরে বছরে হয়তো 3600 টাকা, বা আমি সেক্ষেত্রে 4,000 টাকা ধরলাম। আচ্ছা স্যার, এখানে ব্যাপারটা হচ্ছে ফোন কস্টের সাথে কি আমার ইন্টারনেট যাবে নাকি ইন্টারনেটটা গ্যাসের সাথে যাবে? ইন্টারনেটটা আগেই দিয়ে দিছে, এখানেও দিতে পারেন আপনি চাইলে। যদি ওখানে না দেন তাহলে এখানে দিবেন হচ্ছে 1,000 টাকা করে বছরে, 12,000 টাকা। আর যদি এখানে আপনি নেট আর হচ্ছে যে ফোনেরটা ধরেন, তাহলে হচ্ছে 1,000 টাকা করে আপনি ধরতে পারেন। 700 টাকা হয়তো নেট, 300 টাকা ফোন। ঠিক আছে, তাহলে তাহলে 1,000 টাকা করে এখানেও 12,000 টাকা হবে। এই এখানে মোবাইল ইন্টারনেট ধরি যদি একসাথে, তাহলে হলো 12,000 টাকা আসতেছে, তাই না? 12,000 টাকা। হ্যাঁ, আর ওখানে আর ইলেকট্রিসিটি ধরছি হচ্ছে 12,000 টাকা। আর উপরে শুধু আহ, বিদ্যুৎটা আসতেছে 12,000। শুধু বিদ্যুৎটা আসতেছে 12,000 ধরে নেই, আর একটু কমে দিতে হবে, 10,000 টাকা ধরে, কারণ আমার এত তো ইউজ হচ্ছে না। ওকে, সো এরপরে আসতেছে হচ্ছে স্টেশনারি। স্টেশনারি মানে খাতা কলম এসব। তো এটা আমার মনে হয় না বছরে 500 টাকার বেশি লাগার কথা। 500, আচ্ছা। হ্যাঁ, তো আপ্যায়ন। স্টেশনারি আইটেম তো আপনার এত লাগতেছে না। হ্যাঁ, এই যে একটা হুম, ইম্পর্টেন্ট জিনিস, আপ্যায়ন। এখন অফিসের লোকজন আসলে কি খাওয়াবে? ঠিক আছে,
আমরা আসলে কি করি, আমরা কিন্তু যে লোকজন আসলে বা গেস্ট আসলে আমরা বলে যাই এটা নিয়ে আসো এরকম, কিন্তু ওই খরচগুলো যে আমার প্রোডাক্টের কস্টিং এ চলে যাওয়া দরকার, এটার মানে কারণটা হচ্ছে এই জন্য আমরা এখানে এটা দেওয়া যায়, আমাদের প্রত্যেকটা কস্ট যেন আমার প্রোডাক্টের কস্টের মধ্যে ঢুকে যায়, এই প্রত্যেকটা হুম। এক্সপেন্স। তো এখানে আমরা আপ্যায়ন কত বলেন, মাসে কত টাকা বাজেট রাখবেন আপ্যায়নের জন্য? এখন এটা ডিপেন্ডস করতেছে যে কি ধরনের লোক আসবে, বা হলো মানে এটা আসলে খুব কঠিন ডিসাইড করা একদম স্ট্রংলি। খুব কঠিন। এখন হ্যাঁ বিজনেসের আচ্ছা, ক্ষেত্রে আমরা এটা বছরে ধরেন 10,000 টাকা রেখে কারণ দিলাম আর কি। বছরে 10,000 ধরে রাখতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই টাকাটা চলে যায় যে কর্মীর বেশিও হইতে পারে আর কি, হ্যাঁ। কর্মীর ক্ষেত্রেও তাকে বিকালে নাস্তা দিতে হয় বা এক কাপ চা তাকে একটু দিতে হয়। বিকেলে নাস্তা দিতে হয় আর কি, হ্যাঁ। তাহলে আমরা আচ্ছা, 1,000 করে ধরি, মাসে মাসে 12,000 করে রাখলাম বছর। কারণ ওইটা সাবসিডি, ওইটা দেখা যায় সাবসিডি দিতেই এটা হয়। দিতেই হবে, এবং ধরেন হচ্ছে ওভার টাইম করাচ্ছেন ওরে, বা ওর একটা এক্সট্রা কাজ দিচ্ছেন, তখন কিন্তু ওর মুখটা শুকিয়ে যাবে, আপনিই বলবেন তাহলে কিছু খাবার নিয়ে আসি, এই। আচ্ছা, এই আমরা যখন দিলাম সবকিছু, আর অন্যান্য মানে হচ্ছে যে যে এই সবের বাইরেও এমন কোনো এক্সপেন্স যেটা আমি চিন্তা করে রাখি নাই কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে, এখানে হুম। একটা 1,000 টাকা ধরে রাখি। এখন এই আচ্ছা, সবগুলো যোগ দেন। এখানে এমন আসতে পারে ভাইয়া যে আমার রিপেয়ার কস্ট, যে কোনো সময় রিপেয়ার করা লাগতেছে। ওইটাই বললাম আর কি, তাহলে 1,000 আমি রাখছি এই জন্য। এখন এই সবগুলো যোগ করি। আমার হয়ে গেছে। 38, 48, 60, 72, 73,500 মনে হয়, দেখেন। 2,60,000, 70,000, ও 2,60,000 আছে, সরি, হ্যাঁ বলেন। 2,60,000, 60, 70, 80, 90, 94, 1,00,000, 4-5,000, আচ্ছা, কি একটু ফোনেই করেন। 6,500, কত? 1,06,500। আপনি ব্যাপক ভুল করছেন। তাই কি? না না, 2,06,500, সরি। আর তাও ভুল করছেন। তাও ভুল হইলো, আমি মুখে মুখে যোগ করলাম তো 2,60,000। আচ্ছা, আমি মোবাইলে তাড়াতাড়ি এটা মানে করতেছি। 3,07,500 মনে হয়। আচ্ছা, আর কেউ করছেন একটু বলেন তো? আমি একটু যোগটা করি, আমি ক্যালকুলেটরে করি, মুখে মুখে করতেছি কেন? ও 3,00,000 তো হয়েই যাবে। 2,00,000, 3,00,000। আচ্ছা, দিদার ভাই যেন কোন ব্যবসাটার কথা বলেন? দিদার ভাই আছেন? 12,000। না না, 2,98,500। 3,00,000 আসতেছে না। শিওর? আমি তো তাই যোগ করলাম, মানে ওটা 7টা আইটেম। 22 আর 22 আর 12 হচ্ছে 34, 12 দুগুণে 34 আর 12 হচ্ছে 46, 46 আর আগে 47, 47,500। না, আপনি ভুল করছেন। 3 × 36,000। আচ্ছা, আপনি এটা লেখেন 3,07,500, এটাই ঠিক আছে। দেখি 3,000 কোন একটা। প্রথমটা কিন্তু 12,000, 1200 না। তাই কি? দাঁড়ান, 1200 হয়েছে। 12,000, 12,000, তিনটা 12, ও একটা 10,000 হয়ে গেছে, ওইখানে একটা শূন্য বাড়বে, তাহলেই হলে গিয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 1,000 হয়ে গেছে, 10,000 টা 1,000 হয়ে গেছে। তাহলে 3,00,000। এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা প্রশাসনিক খরচের, ঠিক আছে, এই 3,07,500 টাকা, এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা প্রশাসনিক খরচ, এটা আমার বেতন সহ অফিসের এক্সপেন্স গুলোর মধ্যে আছে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন। প্রথমে আমরা মার্কেটিং প্ল্যান করলাম, মার্কেটিং এর খরচ দেখলাম, এরপর প্রোডাকশন প্ল্যান করলাম, আমার উৎপাদন খরচ দেখলাম, এবং লাস্টে হচ্ছে যে এই যে আমরা সংগঠন বা হচ্ছে অর্গানাইজেশনাল ম্যানেজ, এই তিনটা পার্টে আমার তিনটা অংশ আসলো, এবং লাস্টে হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স গুলো হ্যাঁ, দেখলাম, মানে আমার আর্থিক দিকগুলো আর কি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলেন, নাহলে আমরা অংশ 4-এ চলে যাই। এটা কি সবাই আছে? আছে তো।
দেখা তো যাচ্ছে অনেকে। মেহেদী ভাই আছেন? সাগর ভাই? জি আছি, আমি বুঝতে পেরেছি এখন পর্যন্ত পুরোটাই। কোশ্চেন থাকলে আমি করবো। তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি সাথে সাথে করতেছেন নাকি না, পরবর্তীতে আমিও করবেন লিখছি, কোনটা? এই উঠে যাচ্ছি, পরবর্তীতে আমারটা আমি আবার করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। okay. এখন এই পার্টে এসে আমি সবগুলো হচ্ছে কি করতেছি, সামারি করতেছি। ঠিক আছে? তো এখন হচ্ছে সামারিটা কেমন করতেছি, ধরেন আম, এই যে আমার এখন যে স্থায়ী সম্পদগুলো আমি লিখে আসছি সবগুলো এখানে এখন তুলবো আবার। যেমন আমার কি ভূমি ছিল? না, আচ্ছা, ছিল না। বা দালান ছিল? ছিল না। ছিল না। যন্ত্রপাতি কত টাকার ছিল বলেন, পারান আপু দেখে বলুন। দালান ছিল, যন্ত্রপাতি ছিল হলো 35,000 টাকা। অংশ 2 এর 35,000 টাকা না? হ্যাঁ। এই যে এখানে ছিল আর কি, যে দেখ, এই যে 35,000 টাকার যন্ত্রপাতি ছিল আর কি, যে অংশ 2 এর স্থায়ী সম্পদ আমি লিখে আসছিলাম। 35,000 টাকার আমার যন্ত্রপাতি ছিল। আচ্ছা ঠিক আছে। ফার্নিচার, ফার্নিচার আমার দুই জায়গায় আছে, একটা আছে কারখানায়, একটা আছে অফিসে। দুইটা কত কত ছিল বলেন? কারখানায় ছিল মনে হয় 15,000 টাকার, আর অফিসে কত টাকার ফার্নিচার? অফিসে দিছি 30,000। 30। এই যে এখানে, এই যে 30,000 টাকার ফার্নিচার দিচ্ছি, তাহলে 15,000 টাকা কারখানায়, 30,000 টাকা অফিসে, টোটাল হচ্ছে কত? 45,000 টাকা। আচ্ছা ঠিক আছে। পরিবহন তো নাই? না। তাহলে এই হচ্ছে 80,000 টাকা, এটা হচ্ছে 80,000 টাকার আমার ফিক্সড অ্যাসেট, মানে হচ্ছে স্থায়ী সম্পদ আছে হচ্ছে 80,000 টাকা। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে চলতি সম্পদ বা চলতি মূলধন। আচ্ছা, চলতি মূলধন নিয়ে কারো আইডিয়া আছে? দিদার ভাই, আপনি একটু চলতি মূলধন নিয়ে আমাদেরকে বলেন। আর চলতি মূলধন হচ্ছে ব্যবসা পরিচালনা করার জন্য যে মূলধনটা লাগে। যে মূলধনটা লাগে আর কি। আচ্ছা, তো এটা ভাই একদম মানে সোজা বাংলায় বলছে আর কি। আমি যদি হচ্ছে যে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য একটু যদি ভেঙে বলি আর কি। ব্যাপারটা হলো আপনার ব্যবসায় কিছু টাকা একবার ইনভেস্ট করতে হয়। যেমন আপনি মনে করেন একটা মেশিন কিনবেন, এই মেশিনের টাকা কিন্তু আপনাকে শুরুতেই দিয়ে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আর কিছু টাকা ব্যবসায় রোটেটিং থাকে, মানে ওই টাকা ঘুরে আবার আসে। যেমন আপনি মনে করেন ফারহানা আপু, আপনি 1 মাসের জন্য সাপোজ 1 মাস সম পরিমাণ আপনি ড্রেস কিনে নিয়ে আসছেন গার্মেন্টস থেকে। নিয়ে এসে আপনি প্রসেসিং করছেন, ডিজাইন করছেন, করে বিক্রি করছেন, করে 1 মাস পরে আপনার কাছে টাকা হাতে এসে পড়ছে। এসে পড়ছে না? হ্যাঁ। হ্যাঁ, হাতে এসে পড়ছে। তাহলে এই 1 মাস ব্যবসাটা চালানোর জন্য আপনার যে পরিমাণ টাকা দরকার, এটাই হচ্ছে চলতি মূলধন। ঠিক আছে? এটা কি যেমন ব্যবসার কাঁচামাল কেনাটার মতন, যে আমি যে কাঁচামালটা কিনতেছি 1 মাসের কাঁচামাল। হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি ব্যাপারটা। যেমন আমি বলি, ধরেন হচ্ছে কেউ মাছ চাষ করবে। ঠিক আছে? কেউ মাছ মাছের চাষ করবে। মাছের এটা কি হয়, মাছের ফার্স্টে আপনার কি করতে হবে? পুকুর রেডি করতে হবে, মাছের পোনা কিনতে হবে। কেনার পরে আপনি ছাড়বেন। ছাড়ার পরে ওটা খাবার দিতে হবে, বড় হবে। তার হচ্ছে ধরেন 3 মাস, সাপোজ আমি একটা এভারেজ ধরুন 3 মাসের একটা হচ্ছে আপনি প্রজেক্ট নিছেন। তাহলে আপনার টাকাটা আপনার কাছে ফিরে আসতে কতদিন লাগতেছে বলেন তো? টাকা ব্যবসায় ঢুকানোর পরে আসতে কতদিন লাগতেছে? পুরোটা হাতে আসতে। পুরোটা হাতে আসতে 3 মাস লাগতেছে। 3 মাস শেষে আপনি পাবেন, 3 মাসের আগে তো পাবেন না। না, বিক্রি সহ দেখা যাচ্ছে 4 মাস হয়ে গেল সাপোজ। তাহলে এইটাকেই হচ্ছে যে, এটাকেই আমরা বলতেছি হচ্ছে চলতি মূলধন। এই যে এই সাইকেলটা চালানোর জন্য আপনার টাকা ঘুরে আবার আপনার হাতে আসতে যে সময়টা লাগে, এটাকে আমরা বলি হচ্ছে যে চলতি মূলধন। এটা এক এক ব্যবসার জন্য এক এক রকম হতে পারে। যেমন আপনার ব্যবসার জন্য এটা কতদিন হতে পারে বলেন তো? কারণ আপনার ব্যবসার জন্য আমারটা 1 মাস হবে, প্রতি মাসে হবে, কারণ প্রতি মাসে প্রতি কিছু মাসে সেল। আপনি এক লট নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি হচ্ছে হ্যাঁ। যে আপনার প্রসেসিং করে এর মধ্যে মাসেরটা মাসে বিক্রি করে দিলেন, বা কিছু ইনভেন্টরি থেকেও যেতে পারে, বাট এটা 1 মাসের বেশি হ্যাঁ। নরমাল। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে আর যদি ধরেন আর কার বিষয়, দিদার ভাইয়ের কি ব্যবসা যেন বললেন? নার্সারিটা কি হবে স্যার? নার্সারিটা কি? আচ্ছা, নার্সারিতে কি করবে? বীজ সংগ্রহ করবে, করে চারা রোপণ করবে, সরি বীজ রোপণ করবে, করে বড় হয়ে, এটা আমার ধারণা যে 1 মাস থেকে 1.5 মাসের বেশি হওয়া উচিত না। কারণ চারা 1 মাসের মধ্যে 1-1.5 মাসের মধ্যেই হয়ে যায় আর কি। ম্যাক্সিমাম 2 মাস হইতে পারে আর কি। যেহেতু আমি নার্সারির কাছ থেকে চারা বিক্রি করে, গাছ তো বিক্রি করি। যদি আবার হচ্ছে যে আপনার টার্গেটটা কি, এটা বুঝতে হবে। যদি আমি দেখি যে আমার হচ্ছে যে আমি একদম ছোট চারা বিক্রি করতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো আপনার 1-1.5 মাসে চলে আসে। কিন্তু আমি যদি মোটামুটি একটা এভারেজ সাইজের গাছ বিক্রি করি, ধরেন হচ্ছে যে আপনি কি বলবো, ধরেন আমের গাছ বিক্রি করবেন, বা আপনি মনে করেন হচ্ছে যে মালটার গাছ বা লেবুর গাছ, এটা তো আমরা 6 মাস থেকে 1 বছর লেগে যেতে পারে মোটামুটি।
মোটামুটি একটা ফল দেওয়ার অবস্থায় আসছে। ঠিক আছে, সো এই হচ্ছে ঘটনা। আমরা তবে নার্সারির ক্ষেত্রে আমরা এভারেজে 6 মাস ধরে রাখাটা বেটার। আর যদি এমন হয় যে হুম। ঢাকার মধ্যেকার যে কিছু না ফুলের নার্সারি যেগুলো থাকে বা হচ্ছে ইনডোর প্ল্যান্টস এর যে নার্সারি গুলো থাকে, ওগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 হ্যাঁ মাসে নাম্বার বিক্রি করার মতো অবস্থায় যেতে। বুঝা গেছে? ওকে, তাহলে এখন যদি আমি হিসাব করি আর কি, দেখেন এখানে তাহলে আমরা কি করবো, আমরা এখানে লিখবো সবগুলোতে 1 মান্থ আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, এই সবগুলোতে আর এক্সট্রা করে সবগুলোতে লিখলাম না, জাস্ট সবগুলোতে 1 মান্থ, এটা মাসে রেখে দিলাম। তাহলে আমি কি করব, আমার এই যে এখানকার যে খরচগুলো এগুলো সব 12 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে এক মাসের টাকা। যেমন আমার হচ্ছে উৎপাদনের সাথে জড়িত জনবলের বেতন 2 এর সাথে কত টাকা বেতন ছিল বলেন তো? বেতন ছিল হলো ওর 1 লাখ টাকা। 1 লাখ টাকা। তাহলে আমি এটাকে 12 দিয়ে ভাগ দিয়ে দিব, যেহেতু আমি মাসেরটা বের করতে চাই, এক মাসেরটা বের করতে চাই। কত হয় বলো? 1 লাখ টাকার মাসিক। আচ্ছা তাহলে লাগবেই। আট হাজার 8,000 সামথিং। 8,000 8,000 সামথিং। কত আর সে এই সামথিং কত? 833 তো 8,333 হয় 34 মানে ধরলাম, 8,334 ধরলাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাঁচামালের খরচ 2 এর 6, এটা কত আসে বলো? আচ্ছা, বের করতে হবে। ওই জায়গায় যেতে হবে, আমি মনে রেখেছি। কাঁচামালের খরচ ছিল আপনার 6,30,000 টাকা। কেটে লিখি নাই। লিখছেন দেখ, 2 কোথায় এর গেল? 4 আছে, 6 2 এর 6 আছে, অংশ 2 এর 6। কোন আবার দেখি কোন জায়গাটা। না না, কাঁচামালের খরচটা আরেকবার ভাই একটু দেখানো যাবে? আমি মনে হয় এই দেখলাম যে না। এখানে দেখেন, এই যে হয়। এই যে কাপড় কিনছিলেন 300 টাকার করে, ও আর আচ্ছা। সুতা কিনছিলেন আর অ্যাকসেসরিজ কিনছিলেন 50 টাকার করে। হুম। ওইটাও ওই 12 যে দিয়ে আমরা ভাগ আপনাকে দিতে হবে। ওইটা আমরা জিজ্ঞেস করলাম না যে আপনি একটা 1 টাকার ড্রেস আপনি কত টাকার কাপড় কিনবেন, আপনি বললেন 300 টাকার কাপড় কিনবো আর 50 টাকার হচ্ছে সুতা এন্ড অ্যাকসেসরিজ। কত হয় দেখেন? ভাগ করছেন? আমি কি বেশি দিয়ে দিলাম? 63,000, 6,30,000 ভাগ 12 দিলে 12 দিয়ে ভাগ 52,500। 52,500। হ্যাঁ, মান্থলি আপনার এই পরিমাণ টাকার কাঁচামাল লাগতেছে আর কি। আচ্ছা, কারখানার সার্বিক খরচ কত? 2 এর 9। সার্বিক খরচে 20,000 আসছে। না না, ইলেকট্রিক্যাল আইটেম 20,000। কারখানার মাসিক বেতন 20,000 তারপর না, সহ 20,000 কারখানার টাকার সার্বিক মতো। খরচ ছিল হচ্ছে 2 এর 9, অংশ 2 এর 9, এই যে 20,000। 20,000 টাকা। হ্যাঁ, 20,000 ভাগ 12 কত আসতেছে দেখেন? 1666। 1666, 1667 ধরলাম। আচ্ছা, তারপর মার্কেটিং এক্সপেন্স কত ছিল? বিপণন খরচ 1 এর 9। 1667। এরপরে হচ্ছে মার্কেটিং কস্ট। মার্কেটিং কস্ট এখানে করলাম কত? তো ভাগে ভাগে লিখছি, কি লিখলাম? এটা মনে হয় 5,000 টাকা না কত ছিল এরকম নাকি? না, মার্কেটিং এক্সপেন্সটা আমরা কোথায় ছিল? মার্কেটিং প্ল্যান নেওয়া ছিল না? মানে আমরা প্রথমেই কি করছি, অংশ 1 এ মার্কেটিং প্ল্যান করছি না? হ্যাঁ এখানে তো দেওয়াই আছে, এই যে অংশ 1 এর 9 নম্বরে ছিল, এই যে অংশ 1 এর 9, এই যে অংশ 1 এ চলে যাই আমরা।
এই যে অংশ একের, এই যে অংশ এক তার 9 নাম্বার, এই যে কত টাকা ছিল? 90,500 টাকা ছিল। 90,000, হ্যাঁ 90,000, 90,000 ভাগ 12 হবে। হ্যাঁ, 90,500 ভাগ 12, দেখেন কত টাকা। 7,916 টাকা। 7,916 টাকা। আচ্ছা ঠিক আছে, দিলাম। আচ্ছা, এরপরে কি? প্রশাসনিক খরচ অংশ 3 এর সাথে কত আছে দেখুন। কত আছে অংশ 3 এর সাথে বলেন? অংশ 3-এর 7, প্রশাসনিক খরচ 3,07,500। 3,07,500। ঠিক আছে, তাহলে কত হবে? দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 3,07,000, এটা হচ্ছে 25,000। 3,07,500 ভাগ হচ্ছে 12। তাহলে 625, কত? 25,625। 25,625। আচ্ছা ঠিক আছে, এখন সবগুলো যোগ করেন। তাহলে স্যার বিষয়টা হচ্ছে যে চলতি মূলধন সবসময় 12 দিয়ে ভাগ হবে, যেটাই আমরা বের করবো, এরকম না, এটা কিছু? ডিপেন্ড করতেছে আপনার ব্যবসার জন্য। যদি 1 মাসের মূলধন দরকার হয়, যে 1 মাস পরে আমার টাকা ফেরত আসতেছে, তাহলে 12 দিয়ে ভাগ হবে। যদি এমন হয় যে 3 মাসের টাকা, আপনার কি ব্যবসা? সাগর ভাই, টাইম ভুলে যাচ্ছি বারবার, কি ব্যবসা জানো আপনার? আমি তো যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওই যে শাড়ি শাড়ি বা এই ধরনের। শাড়ি, শাড়ি হ্যাঁ। ড্রেসের জন্য 1 মাস হলেই নরমালি হয় আর কি। ঠিক আছে। 93,025 টাকা। কত টাকা? 92,000? 93,042, সরি। 93,042? আমার তো 93,042। 96,042 টাকা। 93, 96, ওকে। 93 না, কেন? আর হচ্ছে যে ওই যে সাগর ভাই বলতেছিল, যদি ধরেন হচ্ছে মাছের বিজনেস সাপোজ, তাহলে তো সেক্ষেত্রে যদি আপনার 3 মাসের দরকার হইতে পারে, হ্যাঁ 3 মাসের হইলে আমি ভাগ দেব। বছরে 3 মাস কয়টা আছে বলেন তো? 3 মাস আছে 4টা। 4টা, তাহলে 4 দিয়ে ভাগ দিব তখন। বুঝাইতে পারছি? যত মাস হবে ওইটা আমরা বছরের হিসেবে যাই। যেমন 3 মাসের টাকা দরকার হলে আমার বছরে 3 মাস আছে 4টা, তাহলে আমি 4 দিয়ে ভাগ দিব। যদি 6 মাসের হয় তখন আমি 2 দিয়ে ভাগ দিব, কারণ বছরে 6 মাস আছে 2টা। আমি কি বুঝতে পারছি? এটা আপনার ব্যবসা টু ব্যবসা ডিফার করবে। সাপোজ হচ্ছে ধরেন কারো গরু মোটা তাজা করার বিজনেস, সাপোজ তার তো মিনিমাম কতদিন লাগবে? তার তো মিনিমাম 6 মাস লাগবে, মিনিমাম। এখন কিছু না হলেও 6 মাস লাগবে একটা গরুরে আপনার বিফ ফ্যাটেনিং করার জন্য। আর যদি আপনি ইনজেকশন দিয়ে পুশ করে 1 মাসে বানান, ওটা আলাদা জিনিস, ওইটা কোনো আসলে সাস্টেনেবল বিজনেস হলো না। কিন্তু আপনি যদি খাওয়ায় পরে একটা গরুরে, তাহলে 6 মাস থেকে 1 বছর আপনার লাগবে। সেক্ষেত্রে আমরা 6 মাস ধরলে এখানে যেটা আসবে খরচগুলোরে 2 দিয়ে ভাগ দিব। এই, বুঝা গেছে? সাগর ভাই বলেন তো, বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ব্যবসা পূর্ব খরচ কত ছিল বলেন? অংশ 3-এর 4, 7,000 টাকা ছিল। 7,000 টাকা ছিল। এখন এই সবগুলো যোগ করি। এই যে দেখেন, মোট প্রকল্প ব্যয় আছে 1, 2, 3। আচ্ছা, একে হচ্ছে আছে 80,000 টাকা, 2-এ আছে হচ্ছে 96,000 টাকা, 3-এ আছে হচ্ছে যে আমার কত টাকা? 7,000 টাকা। তাহলে 3টা যোগ করেন। তার মানে 80,000। 3টা কি কি আসতেছে এই জিনিসটা বুঝি নাই। 4 নাম্বারটা মোট পুরো ব্যবসা মানে ওখানে 4-এর 1, 2, 3। এই যে অংশ 4-এর 1, 2, 3, এই যে 1, 2, 3, একে ছিল 85,000। 80,000। হ্যাঁ, এই যে অংশ 4-এর 1-এ 80,000, এই যে 80,000। 80,000 আসলে, আর এটা হলো 96। 3টা মিলাই ফেলবো আর কি। হ্যাঁ। আচ্ছা, এই যে এই 3টা যোগ করেন।
9 এভাবে শেষ করে দিলে আমি আছে যে কুকুর ঠান্ডায় মরবে। হ্যাঁ 1,83,042 টাকা 1,83,042 টাকা 183 হ্যাঁ এইভাবে আর কি 1,83,042 এটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, মানে আপনার এই ব্যবসাটা করতে গেলে এই পরিমাণ টাকার ইনভেস্টমেন্টটা থাকতে হবে 1,83,000 টাকার মতো লাগবে। এটা ছোট আচ্ছা। বিজনেস, এটা মাসিক না, মানে আমার মাসিক যে টাকাটা দরকার ওটা তো ঘুরে আবার আমার কাছে আসবে, হ্যাঁ। ঠিক আছে? তো আমার মোটামুটি এই পরিমাণ টাকা বা অ্যারাউন্ড 2 লাখ টাকা হইলে আমি এই ব্যবসাটা শুরু করব। তো এখন 1,83,000 টাকা আমার টোটাল ব্যবসার সাইজ, তাহলে এর মধ্যে কিছু টাকা লোন নিব, কিছু টাকা নিজের দিব আমার শেখার জন্য। হুম। তো এখন আমি এর মধ্যে হচ্ছে আমার ব্যবসায় তো আমার চেয়ে বেশি টাকা ব্যাংক ঢালবে না, ঢালবে না ঢালবে না, তাহলে হচ্ছে যে আমি মনে করেন 80,000 টাকা লোন নিলাম। এটা ব্যাংক থেকে হইতে পারে কোনো, বা আমাদের যে বিভিন্ন এনজিও আছে এরকম অনেক কিছু থেকে থাকে। আমরা ধরেন একটা ধরলাম 80,000 টাকা লোন নিছি, তাহলে আর যে 1,03,042 টাকা থাকতেছে, হুম 1,03,042 টাকা, হ্যাঁ 1,03,042 টাকা থাকতেছে, এটা আমি নিলাম যে কি করলাম, এটা হচ্ছে নিজের টাকা দিলাম। হুম এইটাকে আমরা একটা রেশিও করবো যে আসলে কত পার্সেন্ট আমার লোন, কত পার্সেন্ট আমার নিজস্ব। আচ্ছা তাহলে আমার দেখেন এই ভাগটা আমি কিভাবে করবো, এই রেশিওটা কিভাবে করবো? এটা আমার এই যে হবে ঋণ পার্সেন্টেজে বের করবো। ঋণ ভাগ নিজস্ব তহবিল ইনটু 100 না না ব্যাপারটা না, কিরকম? ব্যাপারটা এরকমই কিন্তু একটু ভুল হয়েছে। ব্যাপারটা হবে হচ্ছে ঋণ কত টাকা, 80,000 টাকা, 80,000 না? হুম। ওকে, ভাগ হচ্ছে আমার টোটাল ইনভেস্টমেন্ট কত টাকা, 1,83,042 টাকা। ও আচ্ছা টোটালের পুরোটা মধ্যে নিতে লোন হবে। কতটুকু দেখেন তো, ভাগ দিয়ে দেখেন কত আছে। .437 এরকম 0.44 ধরলাম, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে এটা হবে 44% এর মতো। তার মানে আমি যদি পার্সেন্টেজ মানে কতর মধ্যে, 100 এর মধ্যে না? হ্যাঁ পার্সেন্টেজ হিসেবে একটু 100 এর মধ্যে, শতকরা 100। সো আমার যদি 100 টাকার মধ্যে 44 টাকা লোন হয় তাহলে নিজের কতটুকু? নিজের হবে 56%। 56%, এক্স্যাক্টলি এটাই। তাহলে আমাকে এখানে বসাতে হবে হচ্ছে এই ক্যালকুলেশনটা বুঝছি সবাই? আমার কিন্তু টোটাল টাকার মধ্যে লোন কতটুকু, টোটাল টাকার মধ্যে নিজস্ব তহবিল কতটুকু, এটা আমি বের করবো। সেখানে দেখা গেল 44% লোন, 56% হচ্ছে নিজস্ব তহবিল। আচ্ছা আচ্ছা এটা কি বোঝা গেছে সবাই? কোন কোশ্চেন থাকলে বলেন, এটা খুবই সহজ যদিও। আচ্ছা বুঝতে পেরেছি। মানে আমি টোটাল পার্সেন্ট হচ্ছে আমার লোন, যেহেতু আমি 80,000 টাকা নিচ্ছি, আর হ্যাঁ, কত হ্যাঁ। পার্সেন্ট হচ্ছে এটা এটা একটা রেশিও দিলে ব্যাংকারদের জন্য দেখতে সহজ হয় যে আসলে 69% টাকা ইনভেস্ট করা লাগছে, এটা একটা আইডিয়া পাবে। আচ্ছা এটা একটা ঋণ পরিশোধ তফসিল, যে আসলে আমরা লোনটা আমি কিভাবে রিপেমেন্ট করব, ঠিক আছে? সো আমি এখানে কি করছি, এখানে 80,000 টাকা লোন নিছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট নিচ্ছে হচ্ছে যে 80,000 টাকা, ঠিক আছে? ওকে, এখন ইয়াতে কত কত করে রেট চলতেছে বলেন তো ব্যাংকে, প্রাইভেট ব্যাংকগুলোতে? মনে হয় কত 10.5 না 12 এরকম একটা হ্যাঁ 10 না, আরো 12, বেশি, 13 হবে। 12 হ্যাঁ হ্যাঁ 12-13 চলতেছে। আর বলছিল ওই এটাই হয়, আচ্ছা আর যদি বলছিল। হচ্ছে যে আমি যদি আরো বেশি টাকা নিতাম তখন তো বেশি নিতাম। আচ্ছা আপনারা আমাদেরকে বিসিকেল রেট বলতে, আচ্ছা এনজিও তে কত করে নেয় বলো তো? এনজিও থেকে কেউ লোন নিছেন এর আগে?
আইডিয়া নেই স্যার আচ্ছা, এই বিষয়ে। ব্যাংকে হচ্ছে 12-13 এরকম, এনজিওতে আর একটু বেশি 17-18-20 পর্যন্ত নেয় বিভিন্ন জায়গায়, আবার 12-13তেও আছে। এটা এনজিও টু এনজিও ডিফার করে আর কি। আবার হচ্ছে যে আর আমাদের বিসিক এর রেটটা জানেন? না আচ্ছা, আমাদের বিসিক থেকে উদ্যোক্তাদের জন্য লোন প্রোভাইড করা হয়। বিসিক থেকে পুরুষ উদ্যোক্তাদের জন্য এটা হচ্ছে 6%, নারী উদ্যোক্তাদের জন্য এটা হচ্ছে 5%। এই রেটে হচ্ছে আপনাদের লোনটা প্রোভাইড করা হয়। যদি লোনের অ্যামাউন্টটা খুব বেশি না, এটা হাইয়েস্ট 5 লাখ টাকা পর্যন্ত। এটা হচ্ছে আপনাদের যে জেলায় ব্যবসাটা আপনি করবেন ওই জেলার বিসিক থেকে নিতে পারবেন। তবে প্রি কন্ডিশন হলো আপনাকে হচ্ছে যে ব্যবসাটা চালু থাকতে হবে, মানে ব্যবসাটা শুরু করতে হবে। মানে আপনি ব্যবসা শুরু করার আগেই লোনটা পাবেন না, মানে ব্যবসাটা শুরু করলে তারপরে হচ্ছে, কারণ আমাদের লোন দেওয়ার ফার্স্ট শর্ত যে আগে আমরা ভিজিটে যাই আর কি। হ্যাঁ, সো ভিজিটে গেলে আমরা তখন যদি দেখি যে ব্যবসা মোটামুটি মানে অবস্থায় আছে, তখন হচ্ছে যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আমাদের ঢাকার ওখানে হচ্ছে আমাদের অফিস, ওখানে আমাদের লোন প্রসেসিংটা করে। আর হচ্ছে এমনিতে বাংলাদেশে হয়, ওখান থেকে হচ্ছে যে আপনারা লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের হিসাব। সো আমি যদি একটু বিসিক এর রেটটা দিয়ে যদি আমি একটু হিসাব করি, আমি ধরেন হচ্ছে যে আমি অ্যারাউন্ড একটা ধরলাম 10% ধরলাম, এটা একটা 10 বা 12% ধরলাম যা। ঠিক আছে, তাহলে রেট ধরলাম আমি 12%। আচ্ছা, 1 বছরের জন্য ধরলাম। সো এইটা দিয়ে আমার আসলে এটা খুব সহজ সূত্র হয়ে গেছে। 96,000 টাকা হচ্ছে আমার এখানে, 80,000 টাকা আসছে হচ্ছে যে আমার আমি 80,000 টাকা লোন নিছি আর ইন্টারেস্ট দিছি হচ্ছে যে আচ্ছা, তাহলে এখানে যদি আমি সহজ করি, আমার কাছ থেকে যখন আমি নিলাম তখন কিন্তু 0 নম্বর বছর, শুরু হয় নাই বছর তখন। তাহলে 80,000 টাকা ব্যাংক আমার কাছ থেকে, আমি ব্যাংকের কাছ থেকে নিছি। তাহলে প্রথম বছর আমি যেটা 1 বছরে শোধ করবো, আমার আসল কত টাকা দেওয়া লাগবে? আসল 80,000 দেওয়া লাগবে। 80,000 টাকা তো আসলে এটা তো দেওয়াই লাগবে। আর 80,000 টাকা ইন্টারেস্ট কত আসতেছে বলেন তো 12%-এ? 960 টাকা। 16,000। কতদিন? 16,000 না, 9,600 আসে, 8-12-96। হ্যাঁ 600 টাকা আসবে। হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে যে 89,600, মানে আমি ব্যাংকের কাছ থেকে 80,000 টাকা নিয়ে 89,600 টাকা পে করবো। ঠিক আছে, আর ব্যাংক এই 1 বছর শেষে আমার কাছে আর কোনো টাকা পায় না, তাই এখানে হয়ে যাবে 0। এই, ঠিক আছে, এই হচ্ছে আমার ঘটনা। এখন এই যদি আমরা সবকিছু যেটা লোনের হিসাবটা করে ফেললাম, এখন হচ্ছে আমার টোটাল সব এক্সপেন্স গুলো। আচ্ছা, এখন আপু একটু সুন্দর করে বলবেন আমার অংশ 1 এর লাস্টে আপনার কত টাকা মার্কেটিং এক্সপেন্স? আচ্ছা তো 90,000 ম্যানুফ্যাকচারিং কস্ট 400 টাকা। না, ওটা তো পার ইউনিট। টোটাল কস্ট কত আসছিল? 7.5 লাখ টাকা আসছিল। 7.5 লাখ টাকা আসছিল বাৎসরিক। হ্যাঁ, বাৎসরিক 7.5 লাখ টাকা আসছিল। যেটা আমরা সব বছরে হিসাব করতেছি, এখানে 7.5 লাখ টাকা। এই যে এখানে দিলাম 7.5 লাখ। আচ্ছা, মোট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা প্রশাসনিক খরচ কত আসছে? খরচটা আসছে হলো আমার এত ব্যবস্থা করে আমি একটু দেখে বলি। প্রশাসনিক খরচ আসছে 3,75,000। 3,07,500। হ্যাঁ 7,500। 3,07,500। আর প্রথম বছরের সুদ কত আসছে? সুদ আসছে 9,600। 9,600। এখন সবগুলো যোগ করুন। আমি লিখিনি আসলে, একটু লিখে নিই। স্ক্রিন শেয়ার দেওয়া আছে, এখান থেকে
11,57,600 11,57,600 57,600 ঠিক আছে। তাহলে এখন এইটা হচ্ছে আমার ব্যবসার টোটাল খরচ 1 বছরের, ঠিক আছে। এখন আমি এটাকে যদি পার ইউনিটে ভাগ করতে চাই আর কি, তাহলে আমার টোটাল এক্সপেন্স কত? 11,57,600